আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাসির। অবশেষে জোট করলেও ভোট করতে হবে স্ব দলের প্রতীকে, এমন বিধান রেখে অধ্যাদেশ জারি হলো। এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না। সোমবার আইন মন্ত্রণালয় গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করলেও মঙ্গলবার সকালে গেজেটে এ তথ্য জানা যায়। গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে অধ্যাদেশ জারির যে বিষয়টি হয়েছে সে বিষয়ে আমাদের তথ্য জানাবেন, এবং সেই সাথে নির্বাচন কমিশনে আজ কোনো বৈঠক থাকলে সে বিষয়টিও জানাবেন। সাদিয়া, নির্বাচন কমিশনে আজকে বৈঠক চলছে। বৈঠকটি হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক 5 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন এই মুহূর্তে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকে তিনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে ভোটের পরিবেশ ফিরিয়ে আনা এই বিষয় নিয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি আরপিওর যেই অগণতান্ত্রিক ধারাগুলো রয়েছে সেগুলো কিভাবে বাদ দেওয়া যায় তা নিয়েও আলোচনা হবে। একই সঙ্গে প্রার্থীদের মনোনয়ন এবং জামানতের টাকার পরিমাণ, যেটি প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করার একটি প্রস্তাব দেওয়া হয়েছে, সেই টাকার পরিমাণটা কিভাবে কমিয়ে আনা যায় এবং যৌক্তিক পর্যায়ে নির্বাচনী যে ব্যয় রয়েছে সেই ব্যয়টিকে নিয়ে আসার ব্যাপারেও আলোচনা করবে। এছাড়া ধর্মীয় অনুভূতি ব্যবহার করে যাতে কেউ নির্বাচনে কোনো কিছু করতে না পারে সেসব বিষয় সহ নির্বাচন সুষ্ঠু করতে নানা বিষয়ে নিয়েই আর কি আজকে সাইফুল হক তিনি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন। বৈঠকের পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। আর এর আগে আজকে সকালেই একটি আরপিওর অধ্যাদেশ জারি হয়, এবং সেখানে যেটি বলা হয়েছে যে আগে যেমন জোটবদ্ধ হয়ে যদি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন করত, সেক্ষেত্রে জোটের প্রতীক ব্যবহার করেই তারা ভোট করতে পারত। তবে এই অধ্যাদেশ জারির ফলে স্ব প্রতীকেই নির্বাচন করতে হবে, জোটভুক্ত প্রতীকে নির্বাচন করতে পারবেন না। এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া রয়েছে। তো যদিও বিএনপির পক্ষ থেকে এই অধ্যাদেশটি বাতিল করার বিষয়েও কথা চলছিল, তবে বাকি দলগুলো এই অধ্যাদেশ জারির পক্ষেই কথা বলছেন। তো এখন পর্যন্ত এই ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি রেন। গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায় বলে জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এবার এককভাবে নয়, আরও অনেক দলকে ধারণ করে যথাসময়ে জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। এছাড়া সহজ শর্ত এবং সময় আরও 15 দিন বাড়িয়ে প্রবাসীদের ভোটার হবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। ভোরে 16 দিনের বিদেশ সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এসব কথা বলেন তিনি। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায়
এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তবে যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব, দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলন চলছে। গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলবায়ু ট্রাস্ট আইন 2010-এর অনেক সীমাবদ্ধতা ছিল এবং বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা হয়নি। বাংলাদেশে জলবায়ুর বিভিন্ন প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে জানানো হয়। জাতীয় ও আন্তর্জাতিক তহবিল থেকে প্রকল্প অনুমোদন ও বরাদ্দের ক্ষেত্রে অনেক বিষয়ে নিয়ম মানা হয়নি, সেখানে দুর্নীতি হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পূর্ববর্তী জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে বিশেষ মিশনে প্রকল্প প্রস্তাব আহ্বানের নিজস্ব ব্যবস্থাও নেই। তাই সৌর সড়কবাতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে রায় দিয়েছিল, দেশি বিদেশি রায়ের মূল্যায়নে সেটা আসলে কোনো রায় ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 7ম দিনের শুনানিতে তিনি একথা বলেন। এর আগে জামায়াতে ইসলামী এবং নওগাঁর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানি শেষ করা হয়। তার আগে শেষ হয় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। এর পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 8 ব্যক্তি আপিল করেন। কি বলবেন তার উপর নির্ভর করে প্রথম যে জাজমেন্টটা হয়েছে সেটাই জাজমেন্ট। সেই কারণে আপনারা 3টি গ্রাউন্ড যেহেতু দিয়েছেন, এই 3টি গ্রাউন্ড আমরা আমাদের আর্গুমেন্টের মধ্যে সাবস্টান্সিয়েট করেছি। সুতরাং এই আদালত, আপিল বিভাগ এই জাজমেন্টটি রিভিউ করার এখতিয়ার রাখে। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি, আপনারা এই জাজমেন্টটি রিভিউ করতে আইনগত কোনো বাধা নাই। জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 4র্থ দিনের সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে চলছে এ সাক্ষ্য গ্রহণ। সোমবার হয় 3য় দিনের সাক্ষ্য। সকালে এ মামলার একমাত্র আসামি পুলিশের সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী জিয়া মাহমুদ। মাহমুদ, জুলাই আন্দোলনের হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। সাদিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ কিন্তু শুরু হয়েছে। 11:30টার দিকে এসে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ 2 জনের সাক্ষ্য নেওয়া হবে এমন তথ্য আমরা পেয়েছি এবং সাক্ষ্য গ্রহণ শেষ হলে কিন্তু তাদের জেরা করা হয় এবং সাক্ষ্য এবং জেরা এই দুটো মিলিয়েই আসলে একটি সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। তো আমরা 2 জনের সে সাক্ষ্য গ্রহণ আজকে সমাপ্ত হবে। এরপরে আসলে পরবর্তী সাক্ষ্য গ্রহণের ডেট আসতে পারে অথবা বিচারিক কী নির্দেশনা আসছে সেটি হয়তো জানাবে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আছে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল, কিন্তু সাক্ষীরা অনুপস্থিত থাকায় আসলে এ মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 7ম দিনের শুনানি চলছে। বিএনপির পক্ষ থেকে এদিন শুনানি করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন তিনি কথা বলেছেন এই বিষয়ে। তার উপস্থাপন ছিল শুনানির বিষয়ে সকালে। তিনি তার উপস্থাপন
উনি সকালে শেষ করেছেন এবং শেষ করে কিন্তু তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আসলে যে রায়ের মাধ্যমে বাতিল করা হয়েছিল এই রায়ের যে রিভিউ শুনানি চলছে এটি আসলে যদি এই রায়টি পুনর্বিবেচনা করা হয় তাহলে আইনি কোনো বাধা থাকবে না এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন সাংবাদিকদের এবং তিনি বলেছেন এটি তারা উপস্থাপন করেছেন এবং বিএনপির পক্ষ থেকে হয়তো আজ শুনানি শেষ হতে পারে। যদি বিএনপির পক্ষ থেকে শুনানি শেষ হয় তাহলে রাষ্ট্রপক্ষ এই বিষয়ে শুনানি করবে, এরপর হয়তো আদালত সিদ্ধান্ত নেবে আসলে এই বিষয়ে কি রায় দেয়া যায়, অর্থাৎ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরছে কিনা এটি আসলে সেই রায়ের মাধ্যমেই জানা যাবে। তো আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত এবং সুনির্দিষ্টভাবে তথ্য আপনাকে দিতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে উচ্চ আদালত থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ মাহমুদ। 19 দিন পর মিরপুরের শিয়ালবাড়ির সেই কেমিক্যাল গোডাউনে আবারও আগুনের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত 12:30টার দিকে পরিত্যক্ত ওই গুদামটিতে আগুন জ্বলতে দেখেন পাশের কারখানার শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসকে জানালে রাতেই মিরপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। তবে পদস্থ কোনো কর্মকর্তা না থাকায় গণমাধ্যমে কথা বলেনি তারা। জানা যায়নি পুনরায় আগুনের কারণও। রূপনগরের এই গুদামে দ্বিতীয়বারের মতো আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন এই এলাকার কারখানার শ্রমিক ও মালিকরা। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ 25 জনকে উদ্ধার করা হয়েছে। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোয়েন্দা ও আটক পাচারকারীদের তথ্যে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। পরে যৌথ অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা হতে নারী ও শিশুসহ 25 জনকে উদ্ধার করা হয়। এ সময় যৌথ বাহিনী 2 মানব পাচারকারীকেও আটক করে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।